মালেক ইবনে জার, বাবেল থেকে। কি হয়েছে? কেন ঘুমাচ্ছেন না? আমার ভয় লাগছে তুমি পালিয়ে যাবে। আসলে তুমি কে? তুমি খুব সাধারণ কেউ না। আমি তো পূর্বেও এর উত্তর দিয়েছি। আমার খোদা তোমার খোদার থেকে দুর্বল আর অক্ষম।
তোমার খোদার সম্পর্কে বলবে? তোমার খোদা হাজির, তোমার খোদা নাজির। আমি সবখানে তার অনুগ্রহ দেখেছি। কত সহজেই তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো। সে তোমার ডাকে সাড়া দেয়, তোমার দোয়া কবুল করে। তোমার অন্য ইনসানের সাথে কুদরতের পার্থক্য রয়েছে। তুমি কে? খোদা ভালো কাজে সাড়া দেয়, সহযোগিতা করে। তোমার এই খোদাটা কে যে সব জায়গায় তোমার সহযোগী? তুমি তো এতক্ষণ তার বর্ণনায় দিলে। তার প্রতি আমি ঈমান আনতে চাই। তুমি ঈমান এনেছো, তার প্রতি তো তোমার ঈমান রয়েছে। আমার ঈমান রয়েছে? তুমি আমার খোদাকে সবখানে হাজির দেখেছো, তাকে সব কর্মে শক্তিশালী জানো। তোমার দৃষ্টিতে সে সকলের আশ্রয়দাতা, উত্তরদাতা। নিজের খোদাকে তুমি দুর্বল ও অক্ষম আখ্যায়িত করেছো। এগুলোই ঈমান। তার মানে আমিও তোমার মতো এক খোদার ইবাদতকারী? কাশ্মীরের ছাপা পাওয়ার রাতেই তুমি ঈমান এনেছিলে। আমি তো তোমার কথা শুনে বুঝতে পেরেছিলাম। তুমি কে? সত্যি করে বলো, তুমি কে? তুমি আমাদের সম্পর্কে এত অবগত। তোমাকে তোমার এক খোদার কসম, সত্যি করে বলো তুমি কে? বলো। কসম দিও না, বলার অনুমতি নেই আমার। আমার ইচ্ছায় কিছুই হচ্ছে না, সবকিছু খোদা তাআলার ইচ্ছাই হচ্ছে। এবং সেই পবিত্র ইচ্ছা পূরণের জন্যই তিনি আমাকে মিশরে এনেছেন। পবিত্র ইচ্ছা? আমাকে কিছুটা তো বলো। আমি জানি না, ভবিষ্যতে অবশ্যই জানবেন। আমি চাই না মালিক তোমাকে বিক্রি করুক। আমি অবশ্যই বাধা দেব। খোদাবান সব বিষয়ে অবগত। যদি তিনি আমাকে গোলাম হিসেবে চান, আমি রাজি। খোদাবান সকলকে ভালোবাসেন, সকলের দিকে লক্ষ্য রাখেন। এখনো বলবে না তোমার পিতার নাম? আপনাকে বলেছি তো, আমি কূপের সন্তান। যে কূপ থেকে তোমাকে বের করেছি? ঠিক আছে, বলো না। একদিন তো অবশ্যই জানতে পারবো। আর কেউ আছে? আর কেউ? 300। আর কেউ আছে?
জনাব মালিক, ওকে বিক্রি করবেন না। আমার নিজেরও তাকে বিক্রি করার ইচ্ছে নেই, কিন্তু দেখছো তো সে নিজেই বিক্রি হতে ইচ্ছুক। এই গোলামটার মূল্য কত? আমি দাস বিক্রি জানি না, কিন্তু এটা জানি যে সে খুবই সুদর্শন এবং মেধাবী। সে শিক্ষিত, সেই জন্য তার মূল্য অনেক উচ্চতর হয়েছে। আমি তাকে সস্তায় বিক্রি করব না। সে কিন্তু মন্দিরের জন্য খুব ভালো খেদমতকার হবে। এরকম সৌম্য চেহারার খেদমতকার হলে সবাই কিন্তু আকৃষ্ট হবে। ওকে আমাদের খরিদ করতেই হবে। 50 থেকে শুরু করি, কি বলেন? 50 দেব, বিক্রি করবে? তার মূল্য এর চাইতে অনেক বেশি জনাব। 100 দেবন দেব। এর থেকেও বেশি প্রাপ্য। বেশি দেবার প্রস্তাব কারো আছে? এই দাসগুলোকে দেখুন, এরা কম খায় কিন্তু বেশি কাজ করে। জনাব পুতিফারকে অভিনন্দন। খোশ আমদেদ, খোশ আমদেদ। জনাব, এই দাসগুলো খুবই শক্তিশালী। দুটো ঘোড়ার কাজ একাই করে দেবে। কেমন দাম এদের? আগে দেখুন না, ভেড়ার মতন শান্ত। 300 দেবন দেবেন? 100 করে পাবে। কি বলছেন জনাব? 100 দেবন অনেক কম হয়ে যায়। দেখুন কি সুন্দর চেহারা। আচ্ছা ঠিক আছে, আপনি 200 দেবন দেবেন। যতই কথা বলো, 100 দেবনের বেশি তুমি পাবে না। জনাব একটু বিবেচনা করুন। ঘোড়ার মতন শক্তিশালী, ভেড়ার মতন শান্ত। আমি তোমাকে বলেছি, বিক্রয় না করতে চাইলে রেখে দিতে পারো। কি বলছেন জনাব? বাচ্চাটা কিন্তু অনেক সুদর্শন, কি বলো, তাই না? হ্যাঁ, সামর্থ্য থাকলে কিনে নিতাম। কটা দিব বলে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এগুলোকে গাড়িতে তোলো, তাড়াতাড়ি গাড়িতে তোলো। জনাব, আপনি যে 200 বললেন, এটা কিন্তু এই বাচ্চাটা কোনো জায়গায় পাবেন না। একদম শান্ত, ভেড়ার মতন শান্ত, ঘোড়ার মতন শক্তিশালী। এরকম দাস আপনি কোথাও পাবেন না। তবে কি জানেন জনাবে আলী, 200 করে বিক্রি করলেও কিন্তু আবার লোকসানি থেকে যায়। কিন্তু জনাব পুতিফার যখন এসেছেন, তখন আমি 200 করেই দেব। দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না ইউসুফ, আজ এরাই তোমার খরিদ্দার। হতে পারে তুমি একদিন এদের সবার খরিদ্দার হবে। এরা আমার কাছে কি চায়? এখানে কেন ভিড় করেছে? সৌন্দর্য সকলের অস্তিত্বে বিদ্যমান, কিন্তু বোধগম্য নয়। তুমি ইনসানের সকল রত্ন প্রদর্শন করেছ। তারা ইউসুফের নিজের সত্তার মূল ও হাকিকত উপভোগ করতে দাঁড়িয়েছে। তারা সুন্দরের পিছনে ছুটছে কেন? নিজেদের ভিতরে লুকায়িত সৌন্দর্য কি তারা দেখতে পাচ্ছে না? নিজেদের ভেতরের সৌন্দর্য দেখতে অন্তর্চক্ষু দরকার। এখানে তোমার সত্তার উপস্থিতিতে তারা মূর্তিমান হয়ে গেছে। কিন্তু তা তো কেবল বাহ্যিক দৃষ্টিতেই সীমাবদ্ধ থাকে। সকলেরই দৃষ্টি রয়েছে ইউসুফ, কিন্তু অন্তর্দৃষ্টি সকলের নেই। এই পরিস্থিতিতে আমিও তাদেরই ন্যায়। যদি তারা নিজেদের সৌন্দর্য বুঝতে পারত, আমাকে কেনার জন্য এত আগ্রহী হতো না। তারা না যতটা ইউসুফকে পছন্দ করার কারণে, তার চাইতেও খোদার খলিফাকে দেখার আগ্রহের কারণে হাজির হয়েছে। আদমকে সিজদা দেবার জন্য ফেরেশতারা উৎসুক হয়েছিল। এটা জানো ইউসুফ? 250 দেবন, 250 দেবন, 250 দেবন, 300 দেবন, 300 দেবন, 300 দেবন, 300 দেবন। আর কেউ আছেন? 320 দেবন। 380 দেবন। 380 দেবন, 380 দেবন। আর কেউ আছেন?
380 দেবন। আমি 400 দেবন দেব। এর চেয়ে বেশি দাম কে দিতে পারবে? কেউ কি চায় প্রস্তাব রাখতে এর চেয়ে বেশি দেবার? দেখতে শান্ত হলো কিন্তু এরা অনেক শক্তিশালী। একাই এক গাড়ি লোহা টেনে নিয়ে যেতে পারে। এটা কেউ নিয়ে যাও। খুব ভালো নির্বাচন করেছেন। 3টা দাস নিয়েছেন না? আচ্ছা ঠিক আছে, আপনি 600 দেবন দেবেন। অনেক জিতে গিয়েছেন কিন্তু। এই 3 জন দাসকে দিয়ে কিন্তু আপনি 30 জনের কাজ করে নিতে পারবেন। তাকে 300 দেবন দিয়ে দাও। আলী জনাব, আমার তো 600 দেবন হয়েছে। হায় হায়, বড় লোকসান হয়ে গেল। পরের বার কিন্তু পুষিয়ে দেবেন জনাব। রওনা দাও। এক 1010 দেবন দেব আমি। 1020 দেবন দেব আমি। 1100 দেবন। পুতিফার নিলামের ময়দানে অংশগ্রহণ করেছে, এখন কি করব? যে করেই হোক ওকে কিনতেই হবে। পুতিফার আর কতই মূল্য দেবে ওকে কিনতে? আমি ওর জন্য 1200 দেবন দেব। ওকে কিনতে 1300 দেবন দেব আমি। 1300 দেবন উঠেছে। এর চেয়ে বেশি কি কেউ দিতে চায়? যতটা মূল্য আমরা হেঁকেছি তা দিয়ে কিন্তু 10টা গোলাম কেনা যেত। কিন্তু পুতিফারকে যে করেই হোক আমাদের কিন্তু হারাতেই হবে। 1500 দেবন দেব আমি। 1500 দেবন দেবেন উনি। কেউ কি আছেন এর মোকাবেলা করার? কি লজ্জার ব্যাপার, মনে হচ্ছে যেন আসবাবপত্র ক্রয় বিক্রয় হচ্ছে। এই বালক যে কত অমূল্য তা যদি এরা জানতো তাহলে একে বাজারে তুলে এরকম দরদাম হাঁকাতো না। দু 2000 দেবন। আমি দ্বিগুণ বলছি। তার মানে তো 3000। 3000 দেবন। 3000 দেবন। জনাব পুতিফার সেনাবাহিনীর প্রধান, তিনি মিশরের সম্ভ্রান্তদের একজন। তিনি 3000 দেবন প্রস্তাব রেখেছেন। জনাবে পুতিফার 3000 দেবন প্রস্তাব রেখেছেন। কার এত ক্ষমতা আছে যে জনাব পুতিফারের সাথে প্রতিযোগিতায় নামে? আপনাকে মোবারকবাদ। এখন থেকে এই গোলামের মালিক আপনি। আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছি যে একজন পরিপূর্ণ শিক্ষিত এবং আদব কায়দা জানা একজন গোলাম কিনেছেন। অনেক সৌভাগ্য, কল্যাণ এবং বরকতময় গোলাম। এই গোলাম জনাব পুতিফারের কাছে বিক্রয় করা হলো। রওনা দাও।
জুলেখাকে ডাকো। জনাবে আলী, এই অদ্বিতীয় মুক্তটাকে কোথা থেকে নিয়ে এলেন? কিনে এনেছি, তাও আবার অনেক বেশি মূল্য দিয়ে। যত মূল্য দিয়ে কেনেন না কেন, তারপরে কম হয়েছে। ও তো নির্বোধ যে এই হীরকটাকে বিক্রি করেছে। তাকে তো মৃতদের দেশে পাঠিয়ে দেওয়া উচিত। সকলে গোলাম বিক্রি করে স্বর্ণ জহরত হাতে পাবার জন্য, কিন্তু ওই নির্বোধ এই গোলামকে বিক্রি করে কি পেয়েছে? কিছুই পায়নি। আফসোস। আপনি মহানুভব, আমি গোলাম ছাড়া কিছুই নই। হ্যাঁ, পুতিফার প্রাসাদে খোশামদের পুত্র আমার। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাবে আলী। আসতে না আসতে একেবারে হইচই ফেলে দিলেন। আমাকে জরুরি তলব করার কারণ জানতে পারি কি? এই হাদিয়া তোমার পছন্দ হয়েছে? একে পূর্বে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। স্বপ্নে হয়তো বা কোথাও তাকে দেখেছিলাম। যাক সে কথা, আমার কিন্তু ওকে অপরিচিত লাগছে না। জনাব পুতিফারের সুরুচি ও নির্বাচনকে মোবারকবাদ। বলা উচিত অতুলনীয়। তোমার নাম জানতে পারি? আমার নাম ইউসুফ। ও, ইউসুফ তো এক কথায় অরামি বা ইব্রানি নাম। হ্যাঁ, এব্রানি নামই হবে। ইব্রানি আমি। শাম অঞ্চলের কেনান এলাকা তার জনাবে মালিক। ওদের পেশা হচ্ছে রাখালি আর ভেড়া চড়ানো। ইউসুফ, ইউসুফ না, যে সকল নাম কৃত্রিম ও বেদুইনদের সাথে সম্পর্কিত আমি তা পছন্দ করি না। যদি অনুমতি প্রদান করেন তাহলে তার জন্য একটা মিশরীয় নাম নির্বাচন করি। ওকে আমি তোমার জন্যই নিয়ে এসেছি। যে নামে খুশি ডাকতে পারো ওকে। আমার নিজের খোদাবান্দের প্রতি অগণিত কৃতজ্ঞতা। যদি অনুমতি প্রদান করেন তো ইউসুফের জন্য একটা মিশরীয় নাম প্রস্তাব করতে পারি। কি নাম? নামটি অবশ্য ইউসুফ নামের কাছাকাছি হবে। ইউজারসিফ। ইউজারসিফ, মন্দ নয়। ইউজারসিফ, হ্যাঁ, এটা সুন্দর নাম, তাই না? এখন থেকে তোমাকে আমরা ইউজারসিফ নামে ডাকবো। পছন্দ হয়েছে? যদি আপনারা পছন্দ করেন তাহলে আমার আপত্তি নেই। আজকে থেকে তুমি ইউজারসিফকে দেখাশোনা করবে, ঠিক আছে? সম্ভবত জুলেখার জন্য ও একটি ভালো উপহার। আমার ধারণা জুলেখাও ওকে পছন্দ করেছে। ভবিষ্যতে হয়তো তাকে এই খানদানের পুত্র হিসাবেও নির্বাচিত করতে পারে। হ্যাঁ, কেন নয়? ইউজারসিফ তো ছেলে হিসেবে উত্তম। ও মা, কি সুন্দর ছেলে! এরকম সুন্দর ছেলে তো আমি জিন্দেগিতে দেখিনি। হ্যাঁ, আমিও দেখিনি। তবে তার চেহারা কিন্তু গোলামের মতো নয়। এটাই তোমার কক্ষ। পছন্দ হয়েছে?
শুক্রিয়া জ্ঞাপন করছি, আমার অনেক পছন্দ হয়েছে। ইউজারসিফের বিশ্রামের সকল ব্যবস্থা করো। এই সবের জন্য তোমার প্রতি অনেক শুক্রিয়া হে পরওয়ারদিগার। তুমি আমাকে অনেক সুখ ও স্বাচ্ছন্দ্যের আনুকূল্য দান করেছো। হে ইউসুফ, এইভাবে খোদা তোমাকে আর্থিক স্বাচ্ছন্দ্য ও সমুন্নত মাকাম অনুগ্রহ করছে। তোমাকে কূপের থেকে ইজ্জতের শৃঙ্গে এবং উচ্চতর জায়গায় পৌঁছাবেন এবং তোমাকে খোয়াবের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন, যেন এইসব স্বপ্নের ব্যাখ্যাকারীদের ভাষার ইলমের চাইতে অধিকতর জ্ঞাত এবং সব রকম ওস্তাদির কসরত তুমি দেখাতে পারো। শুক্রিয়া জ্ঞাপন করছি হে পরওয়ারদিগার, শুক্রিয়া জ্ঞাপন করছি আপনাকে। তুমি কি আনন্দিত নও ইব্রানি? এখানে থাকার জন্য আমি আনন্দিত, কিন্তু গোলাম থাকার জন্য নয়। আমাদের ব্যবহার কি তোমার সাথে একজন গোলামের মতো? আপনাদের ব্যবহার আপনাদের মহানুভবতার পরিচয়, যা আমার গোলাম থেকে জেগে ওঠার অনুভূতি। সাবাস, নিজের অবস্থান থেকে যথাযথই উত্তর দিয়েছো। আমি তাকে নিয়ে আশাবাদী জনাবে মালিক। সে কিন্তু দারুণ পড়তেও লিখতে পারে। এই সব প্রশংসা ঠিক আছে হানিফার, কিন্তু আমার মনে হয় কথা যত কম বলা যায় ততই ভালো। আমার উপরে বিশ্বাস রাখবেন, আমি বেশি কথা বলার ছেলে নই। এরপর থেকে জনাব পুতিপারের সঙ্গে অনুমতি ছাড়া কথা বলবো না। সাবাস, এটাই উত্তম হবে। তুমি কোথাকার অধিবাসী? তোমার পিতামাতার নাম? মালকিন, আপনি হয়তো তার কাছ থেকে তার বংশ পরিচয় জানতে চাইছেন, কিন্তু মরুভূমিতে যে ভেড়া চড়ায় তার বংশ পরিচয় দেওয়ার আর কি বাকি থাকে? কেউ কি তোমার কাছে মতামত চেয়েছে? তবে আমি কিন্তু ইউজারসিফের চেহারার মধ্যে সম্মানিত ব্যক্তি ও কুলীন বংশের নিশানা পেয়েছি। কি হয়েছে ব্যবসায়ী তোমার? এমন তো নয় যে অনুশোচনায় ভুগছো। না না, আমি আসলে আমার এখানে আসার কারণটা হচ্ছে ইউসুফের সঙ্গে আমি একটু একাকী কথা বলতে চাই। মানে ওর সঙ্গে একটু খোদা হাফেজি করতে চাই। বুঝতে পেরেছি। ইউজারসিফের সাথে সম্পর্ক থাকার কারণে স্মৃতিকাতর হয়েছো। ওদেরকে একটি পৃথক কামরার ব্যবস্থা করে দাও। দেখলে তো ওর সাথে সম্পর্ক ছিন্ন করা কতটা মুশকিল। আমি এসেছি তোমার নাম পরিচয় জানতে। তুমি না বলা পর্যন্ত আমি ফিরবো না। বলেছি তো আমি সন্তান। না, এই কথা আমি অনেকবার শুনেছি। তোমার এক খোদার কসম দিচ্ছি, তোমার পরিচয় দিয়ে আমাকে শান্ত করো।
অবশ্যই খোদাবন্দের কাছে প্রতিজ্ঞা করবে এই কথা কাউকে বলবে না। আমি প্রতিজ্ঞা করছি, আমি ইব্রাহিমের খোদার কসম করছি। আমি ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। হায় হায়, কি করলাম? আমরা তো চাচাতো ভাই, তুমি ইসাকের বংশধর এবং আমি ইসমাইল জাবিউল্লাহর বংশধর। খোদা আমাকে ক্ষমা করবেন না। এটা কি কাজ করলাম আমি? কেন আমি তোমাকে বিক্রি করলাম? আমি জানতাম আপনি আমার চাচাতো ভাই এবং আমাকে বিক্রি করার জন্য আমি অনুতপ্ত নই। আমি অবশ্যই যে কোনোভাবে মিশরে আসতাম। এই ঘটনা খোদাবন্দের ইচ্ছাতেই সম্পূর্ণ হয়েছে। ওই সকল ঘটনা দেখে আমার তখনই বোঝা উচিত ছিল যে তুমি মামুল ইনসান নও, তুমি একজন পয়গম্বর। আমাকে ক্ষমা করো, আমি কি করছেন? পয়গম্বরকে চিনতে পারি। উঠুন, আমাকে ক্ষমা করো। আপনি শান্ত হন, উঠে দাঁড়ান। আমি তো আপনাকে আগেই বললাম যে মহান খোদাতালার নির্দেশেই আমাকে মিশরে আসতে হয়েছে। এইটা তো আপনার দোষ নয়, আপনি আমাকে এনেছেন, আমি কৃতজ্ঞ। এই ভুলটির আমি অবশ্যই প্রতিদান দেব। এই নাও, এটি তোমার গোলামের সনদ, যা তোমার মালিকেরা স্বাক্ষর করেছে। এটা লুকিয়ে রাখো আর তুমি এখানেই থাকো। আমি চাই না তুমি বাহাসের মধ্যে আসো। আমি মিশরের প্রিয় আলী জনাব পুতিফারের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করছি। আমি অসহায় হয়ে তার কাছে একটা লেনদেনের তাগাদ করব। বান্দা ইউসুফকে আমি বিক্রি করব না। সাবাস সাবাস তোমাকে। কিছুক্ষণ পূর্বেও তোমাকে নির্বোধ ভেবেছি, কারণ তুমি ইউসুফের মতো হীরককে চিনতে পারোনি। কিন্তু এখন দেখছি তুমি এইরকম নয়। অবশেষে তুমি হীরকটাকে চিনতে পেরেছো, কিন্তু একটু বেশি দেরি হয়ে গেল না? বিক্রয় করবার পূর্বেই তোমাদের এটা চিন্তা করা উচিত ছিল। এখন অনেক দেরি হয়ে গেছে। জনাব পুতিফার, ইউসুফের জন্য আমি আমার সকল সম্পদ দিয়ে দিতে প্রস্তুত। তাগাদ করছি তাকে ফিরিয়ে দিন। তুমি কি শুনতে পাওনি? জনাব পুতিফার বলেছেন আর কোনো কিছুর বিনিময়ে ইউজারশিপকে ফেরত দেওয়া হবে না। আমি স্বীকার করছি এই লেনদেনের জন্য আমি অনুতপ্ত। আমরা ইউসুফকে বিক্রি করব না, আর ওকে ছাড়া এখান থেকে যাবও না। যদি আর একবার গোস্তাকি করো তো দুজনকে ধরেই কয়েদখানায় পুরব। এখান থেকে চলে যাও। আমি ইউসুফকে ছাড়া এখান থেকে যাব না। আলী জনাব, রহম করে ইউসুফকে ছেড়ে দিন। রুদামুন, তাদেরকে ধরে কয়েদখানায় পুরে দাও। এলাহি, তুমি সাক্ষী রইলে। আমি ইউসুফকে কিনেছি কিন্তু বিক্রি করিনি। আলী জনাব, আমি ইউসুফকে না নিয়ে এখান থেকে যাব না। আমাদের কথা আমাকে ছেড়ে দাও। তাদেরকে আমার কঠিন ইউসুফকে শাস্তি নিয়ে প্রদান যেতে করো। দাও। আমার ইউসুফ, ইউসুফ, নিয়ে যাও। কি হলো তোমাদের? দ্রুত আমাকে নিয়ে ছেড়ে যাও। দাও। আমাকে ছেড়ে দাও। ইউসুফ, ইউসুফ। আলী জনাব, তাদেরকে ছেড়ে দিন, তারা আমার কারণেই বিপদে পড়েছে। তাদের জন্য কঠিন শাস্তি পাওনাই উপযুক্ত ছিল। অনুরোধ করছি। শুধু তোমার কারণেই আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। তাদের আজাদ করে দিতে বলো। বন্দি করবার দরকার নেই।
ইউজারশিফ, তোমার কি এমন আছে বলো তো আমাকে, যার কারণে গোলাম বিক্রেতা জীবন ফিদা করতে চায়? কি বলবো আমি? আমার তো নিজের কিছুই নেই। এই দুর্বল সত্তা ছাড়া আমার আর কিছু নেই। আমরা কিন্তু কখনোই তোমাকে গোলাম হিসাবে দেখছি না। আর তাছাড়া তোমাকে যে অর্থ দিয়ে খরিদ করেছিলাম সেটাও তো ফেরত দিয়ে গেল তারা। আমি মূল্য বুঝি না এমন নয়, আমাদের মধ্যেকার সম্পর্ক লেনদেনের হোক, আমি এটা চাই না। আমি এই উপহার দেওয়ার জন্য আপনাকে শুকরিয়া জ্ঞাপন করছি। কারি মামা, ইউজারশিফকে উষ্ণ পানিতে গোসল করিয়ে পোশাক পরিধান করাও। যা আজ্ঞা আমার বানু। বুঝতে কি পারছো, তোমার এই দাসী কিন্তু ইউজারশিফকে একদমই মেনে নিতে পারছে না। আপনি চিন্তিত হবেন না, আস্তে আস্তে সব বুঝে নেবে। সে যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তার জন্য মঙ্গল হবে। নিশ্চয়ই খোদা তোমাকে নিজ হাতে তৈরি করেছে, আর কতটা সৌন্দর্য দিয়েছে সেটা কি তুমি জানো? রাজমহলের তত্ত্বাবধায়ক হানিফারকে ডেকে আনা হোক। এটি সে তার বালিশের নিচে লুকিয়ে রেখেছিল। আমার বানু, এটা ইউজারশিফকে কেনার সনদ। শামুন নামের একজন ইউজারশিফকে মালিকের নিকট বিক্রয় করেছেন। এটা তো রাজমহলে থাকা উচিত, তোমার কাছে নয়। আপনি যা ভালো মনে করেন। বলুন আমার বানু। ইউজারশিফকে তোমার কাছে অর্পণ করলাম। আমি চাই তাকে যথার্থ প্রশিক্ষণ দেয়া হোক। রাজমহলের চালচলন এবং আচার ব্যবহার তাকে শিক্ষা দেয়া হোক। এ ব্যাপারে আপনার ওপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে। আপনি ইউজারশিফকে সঠিক শিক্ষা প্রদান করতে পারবেন। দেখে কিন্তু মনে হচ্ছে না সম্মান প্রদর্শনের এই ভঙ্গি সে উপভোগ করছে। এই মরুচারী তো ভেড়া চড়ানোই জানে না, আর আপনি ওর কাছে সম্মান প্রদর্শন আশা করছেন? ওর তো বংশ পরিচয় নিয়েই আমি সন্দিহান। ও সম্মান প্রদর্শন শিখবে কোত্থেকে? দেখো এই পোশাকে তাকে কি সুন্দর লাগছে। আস্তে, প্রকাশ্যে ওর এমন তারিফ করবেন না, তাতে অহংকারী হয়ে যাবে। এসো আমার সঙ্গে। এতক্ষণ যে কামরাটিতে ছিলে সেটাতে বানু জুলেখা ও পুতিফারের একান্ত লোকজনই আসতে পারে। যখন তখন যে কেউ এই কামরায় ঢুকতে পারে না। এই কামরায় প্রবেশ করতে হলে তাকে অবশ্যই 7টি দরজা অতিক্রম করতে হবে। এই 7টি দরজা শক্তভাবে তালাবদ্ধ থাকে, আর তালাবদ্ধ অবস্থায় যে কেউ চাইলেই সেখানে প্রবেশ বা বাহির হতে পারে না। আর এই দরজাগুলোর চাবি শুধুমাত্র বানু জুলেখার কাছেই সংরক্ষিত থাকে। এই জায়গাটি হচ্ছে আমাদের রাজমহলের সবচেয়ে দৃষ্টিনন্দিত স্থান, আর এইখান থেকেই আমাদের প্রিয় মিশরের নীল নদ পর্যবেক্ষণ করা যায়।
আর ওই পশ্চিমে মৃত ব্যক্তিদের দুনিয়াও দেখা যায় এখান থেকে। এসো আমার সাথে। এটি বানু জুলেখার নির্দিষ্ট কামরা। তিনি অত্যন্ত দাম্ভিক ও অভিজাত পরিবারের সন্তান। তোমাকে সতর্ক থাকতে হবে, কখনোই তার ফরমানের অবাধ্য হওয়া যাবে না। চলো যাই। এটা জনাব পুতিফারের খাস বিশ্রামাগার ও কিতাবখানা। জনাব পুতিফার হলেন মিশরের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি। তোমাকে শিখতে হবে কিভাবে রাজ্যের সম্মানিত ব্যক্তিদেরকে কুর্নিশ করে সম্মান দিতে হয়। ও হচ্ছে সুপার, কিতাবখানা রক্ষক এবং জনাব পুতিফারের বইগুলোর বিশেষ পাঠক। চলো যাই। এই কক্ষটি হচ্ছে জনাব পুতিফার ও বানু জুলেখার আহার কক্ষ। এরা সকলেই জনাব পুতিফারের রাজমহলের খেদমতদার। এরা মহলের বিভিন্ন অংশে কাজ করে থাকে। কেউ কেউ প্যাপিরাসের খামারে কাজ করে, আবার কেউ কেউ তুলা চাষও করে। কিছু সংখ্যক পুরুষ এবং নারী এখন কর্মক্ষেত্রে রয়েছে। এখানকার প্রতিটি কামরায় একটি করে পরিবার বসবাস করতে পারে। তাদেরকে এত অসহায় দেখাচ্ছে কেন? জনাব পুতিফার কেন এদের দিকে নজর দেন না? অন্যান্য রাজ্যের খেদমতদার ও গোলামদের অবস্থা এদের চাইতেও শোচনীয়। এরা তো খুব ভালোই আছে। আমরা তাদের এখানে থাকার জায়গা ও খাবারও দিচ্ছি, তাছাড়া তাদের বাচ্চা কাচ্চাদের রক্ষণাবেক্ষণও করছি। আমি কি এদের দেখতে আসতে পারি? কেন নয়, তবে উত্তম হচ্ছে বেগম জুলেখা ও আলী জনাব পুতিফারের কাছ থেকে অনুমতি নেওয়া। এরা হচ্ছে বিশেষ গোলাম যারা পালকি বহন করে থাকে। এখানে প্যাপিরাস থেকে লেখার কাগজ তৈরি হয়। আলী জনাব হানিফার ওপর দরুদ বর্ষিত হোক। এটা প্যাপিরাসের কাগজ, এটাতেই লেখা হয়। আমরা লেখার জন্য পশুর চামড়া ব্যবহার করতাম। এটা কিন্তু পশুর চামড়ার থেকেও উত্তম। তুমি কি লিখতেও পারো? যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি লেখা শিখিয়েছেন। বাহ, বেশ ভালো। একজন গোলাম যদি লিখতে জানে সেটা মালিকের জন্য নিয়ামত স্বরূপ। তুমি কার কাছ থেকে শিখেছ বললে? আমার মালিকের কাছ থেকে। তিনি সব ভাষাই জানেন। খুব ভালো, চলো যাই, ওই দিকটা দেখাই।
এটি হলো কাতান বুননের স্থান। কাতান কি? কাতান হচ্ছে সেই কাপড় যেটাকে কোমরে পেঁচিয়ে পরিধান করে থাকি আমরা, এবং এই কাপড়টা দিয়েই লেবাস তৈরি করি। সবচাইতে মোলায়েম যে কাতানটি তৈরি করা হয় সেটার নাম কাতানে সালাতানাতি। শুধু রাজমহলের বাসিন্দাদের জন্যই এ কাতান তৈরি করা হয়। বানু জুলেখার আকর্ষণীয় যে কাতানগুলো আছে সেগুলো এখানেই তৈরি হয়। চলো যাই। দেখছো, এখানে মাটির জিনিস তৈরি হয়। আলী জনাবের উপর দরুদ বর্ষিত হোক। সেদিন ঘোড়ার গাড়ির সঙ্গে লেগে পানি সরবরাহের কিছু পাইপ ভেঙে গেছে, সেগুলো বদলে ফেলবে। এই রকম হলে চলবে তো? হ্যাঁ হ্যাঁ, দ্রুত করবে। ঠিক আছে, চিন্তা করবেন না, সব সময় মতন হয়ে যাবে। এটি খাদ্য সরবরাহের ভাণ্ডার। রাজমহলের সমস্ত খাবারের উপকরণ এখানেই রাখা হয়। তোমার মন কোথায় পড়ে আছে? ঠিক মতো কাজ করো। ভুলে যেও না, এখন থেকে তোমাকে তলব করে সওয়াল করা না পর্যন্ত কোনো জবাব দেবে না। কি মনে থাকবে? বানু জুলেখা একজন দাম্ভিক নারী। কখনো কখনো সে রাজসভার সদস্যদের সঙ্গেও কঠোর আচরণ করেন। ছেড়ে দাও, আমি এই কাজ করিনি। বিশ্বাস করো, আমি এই কাজ করিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি করিনি। এটি রাজমহলের রান্নাঘর। বিভিন্ন ব্যক্তিদের জন্য এখানে হরেক রকমের রান্না করা হয়। গোলাম ও খেদমতদারের জন্য আলাদা খাবার, দায়িত্বশীল ব্যক্তি ও তত্ত্বাবধায়কদের জন্যও আলাদা খাবার, এবং জনাব পুতিফার ও বানু জুলেখার জন্য স্বতন্ত্র খাবার তৈরি করা হয়। কেন অনেক রকম খাবার তৈরি করা হয়? সকলের জন্য একরকম খাবার তৈরি করলেই তো হয়। এটা কি করে সম্ভব? জনাব পুতিফার ও বানু জুলেখার গোলাম ও খেদমতদারগণ তো এক সমান নন। ও হচ্ছে ইউজারশিপ। এখন থেকে ইউজারশিপই তোমাদের খাবার বন্টনে সহায়তা করবে। ও একজন অক্ষর জ্ঞান সম্পন্ন বালক। তালিকা অনুযায়ী হিসেব করে ও খাবার বন্টন করবে। এতে করে আমাদের খাবারের হিসেব ঠিক থাকবে। দেখেছো তোমাকে কত আগ্রহের সঙ্গে দেখছে, আর তোমার জন্য এখানে জড়ো হয়েছে সবাই। তোমরা এখানে কি চাও? নিজেদের কাছে যাচ্ছ না কেন? কাজে মন দাও। চলো ইউজারশিপ। এইটা হলো রাজমহলের ইবাদতখানা। জনাব পুতিফার ও বানু জুলেখা এবং রাজমহলের ব্যক্তিরা এখানে ইবাদত করেন। আমরা নিজেদের খোদাকে এখানে সংরক্ষণ করে রাখি। তার মানে আপনাদের খোদার থাকার জন্য বসবাসের জায়গা দরকার? অবশ্যই দরকার। খোদাকে তো আর খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে রাখা যায় না।
জনাবে মহান হানিফারের উপর দরুদ। সাধারণত রাজমহল দর্শনের সময় সকালবেলা, হঠাৎ এই দুপুরবেলা। ইউজারসিফকে রাজমহল দেখাতে নিয়ে এলাম। আমি চাইছি এই রাজমহল ও এর আদিবাসীদের সঙ্গে ওর পরিচয় হোক। ওখানে কি হয়েছে? রাজমহল থেকে জোহর চুরি হয়েছে। এরা সকলেই রাজমহলের অভ্যন্তরীণ পাহারাদার। কেউ স্বীকার করছে না, কিন্তু একজন আরেকজনকে দোষ দিচ্ছে। তাই নাকি? চলো দেখছি ব্যাপারটা। এদের দুজনকেই হাত পা বেঁধে রাজমহলের সামনে রশি দিয়ে ঝুলিয়ে চাবুক পেটা করা হোক। যতক্ষণ পর্যন্ত না স্বীকার করবে চলতেই থাকবে। আমাকে ছেড়ে দিন, বলছি আমাকে ছেড়ে দিন, আমি এই কাজ করিনি, আমাকে ছেড়ে দিন। চিৎকার করবে না, যা বলার একজন করে বলো। কিন্তু জনাব হানিফার, মহান খোদার কসম, আমি অপরাধী নই। সত্যি বলছি, আমি চুরি করিনি। আসলে যেদিন চুরি হয়েছে সেদিন তো আমি আসিনি, সেদিন তো আমি ছিলামই না, আমি চুরি করিনি। আমরা তো অবশ্যই দোষীকে খুঁজে বের করতে সক্ষম হব, তাই না? এর চাইতে উত্তম হবে দোষ স্বীকার করো, নয়তো পরিণতি খুব ভয়াবহ। সে বলেছে তুমি তার গাফিলতির সুযোগে খেদমত মহলে প্রবেশ করেছো। আমি প্রবেশ করেছি? আমি তো সেদিন আসিনি। ও মিথ্যে কথা বলছে, মিথ্যুক কথাকার। ভুল করেছি, তখনই ওকে ধরা উচিত ছিল আমার। আমি খোদার নামে কসম কেটে বলছি, আমি নিজ চোখে দেখেছি ওকে চুরি করতে। আমাকে আর কেউ দেখলো না, শুধু ও দেখলো? এটা হতে পারে? একজন পাহারাদারের দায়িত্ব খেদমত মহলে কে প্রবেশ করছে এবং বের হচ্ছে তার নজর রাখা। তোমার ঘুমানো উচিত হয়নি। তুমি দোষী, কেননা তুমি কাজের সময় ঘুমিয়েছ, আর তোমার পক্ষে কোনো সাক্ষীও নেই। কিন্তু আলী জনাব, আমি সত্যি করে বলছি, আমি চুরি করিনি। দুঃখিত। নিনিফার কোপাতাকে আজাদ করুন এবং ওকে জেলখানায় পাঠিয়ে দিন। আলী জনাব, আমি চুরি করিনি, আমি চোর নই, আমি সত্যি বলছি। আপনারা আমাকে রহম করুন, খোদার কসম কেটে বলছি। আমি তোমার জবান বন্ধ করো। নীলিফার, তুমি খোদার ক্রোধে আগুনে জ্বলবে। কেন সত্যি বলছো না? আলী জনাব, আমি চুরি করিনি, আমি সত্যি বলছি, খোদার কসম। আমি চোরকে শনাক্ত করতে পারবো। না পুত্র আমার, এটা তোমার কাজ নয়। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। আপনারা কি চোরকে শনাক্ত করতে চান না? চাই, কিন্তু তুমি কি করে চোরকে শনাক্ত করবে? আমার আব্বাজান শিখিয়েছে। তিনি ফয়সালা নির্ধারণে দক্ষ ছিলেন। নিশ্চয়তা দিচ্ছ? জি জনাব হানিফার, চাইলে পরীক্ষা করুন। খুবই ভালো। আমি জানি চোরকে। আমি আশা করছি সে নিজে থেকে দোষ স্বীকার করে তার শাস্তি কমিয়ে নেবে। আসলে যেদিন রাজমহলে চুরি হলো সেদিন আমার পাহারার দায়িত্বই ছিল না। আমি তো সেদিন আসিনি। আমি যে চুরি করিনি এটার কোনো সাক্ষী নেই, তবে সত্যি করে বলছি, আমি নিজ চোখে নীলিফারকে চুরি করতে দেখেছি, খোদার কসম। আমি গুনাহগার ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি তা প্রমাণ করে দেব। জনাব হানিফার, আমি চোরকে শনাক্ত করে ফেলেছি। আপনি অবশ্যই তার গর্দানটা কেটে ফেলবেন। আমি শুধু চাইছি তাকে শনাক্ত করতে। একবার শুধু শনাক্ত হোক। তাকে কোনরূপ ক্ষমা করা হবে না, শুধু শনাক্ত করুন। জনাব রুদামুন, এই দুজনকেই বাগিচার কাছে নতজানু করা হোক।
তাদের চক্ষু যুগল বেঁধে ফেলা হোক। রুমাল নিয়ে এসো। তার হাত বেঁধে ফেলো। আরো একবার চোরকে সুযোগ দিচ্ছি, তুমি নিজে থেকে দোষ স্বীকার করো, শাস্তি কম পাবে। কিন্তু আমি যদি শনাক্ত করি তাহলে অবশ্যই তোমার গর্দান কাটা হবে। সেই চোর, আপনার তরবারি বের করুন। এই চোরটার গর্দান কেটে ফেলুন। না 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 না, আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি, আমি চুরি করেছি, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি জনাব রুদামুন, আমি স্বীকার করছি, আমি চুরি করেছি। তুমি নিজেও চিন্তা করনি যে এত তাড়াতাড়ি স্বীকার করবে। সাবাস ইউজারশিপ, সাবাস। তাকে নিয়ে যাও। সাবাস পুত্র আমার, চিন্তিত ছিলাম, আমি ভাবতেই পারিনি যে তুমি পারবে। শুক্রিয়া জ্ঞাপন করছি, অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি গুনাহ না করেও শাস্তি পেতে যাচ্ছিলাম, অনেক অনেক শুক্রিয়া। তোমাকে দোষী করেই তোমার জীবন বাঁচানো হলো, তাছাড়া আসল চোরকে ধরতে পারতাম না। তুমিও একেবারে গুনাহীন নও, আর একবার যদি দায়িত্বের অবহেলা করো তাহলে কঠিন শাস্তি প্রদান করা হবে। আজ্ঞা শিরোধার্য, এরকম আর হবে না। শুক্রিয়া, শুক্রিয়া। খুবই ভালো পুত্র আমার, চলো যাই, আমার সঙ্গে এসো। কি দারুণ বুদ্ধি রে বাবা! এই দেখলে কিভাবে চোরটাকে ফাঁদে ফেললো? যেমন বুদ্ধি তেমনই সুদর্শন। আমার তো বিশ্বাসই হচ্ছে না, একটা বালক কি করে এই কাজ করলো? সে তো ভেবেছিল আমরা তার শিরচ্ছেদ করছি, সঙ্গে সঙ্গে সে তার জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং গুনাহ স্বীকার করে নিল। সে তো ভয়ে বলতে থাকলো যে না না, শিরচ্ছেদ করো না, গুনাহ আমি করেছি, আমি চুরি করেছি, আমি আমার দোষ স্বীকার করছি। ইউজারশিপের এই চতুরতা দেখে সবাই তো একদম অবাক হয়ে গেল। কেউ তো চিন্তাও করতে পারেনি তার মতো একটা বালক এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। আমি অবশ্যই জনাব পুতিফারের কাছে মূল্যবান হাদিয়ার জন্য শুক্রিয়া জ্ঞাপন করব। ইউজারশিপ খুব বুদ্ধিমান এবং অক্ষর জ্ঞান সম্পন্ন বালক। আজ থেকে কেউ অতিরিক্ত খাবার নিতে পারবে না, যার যতটুকু দরকার ততটুকুই হিসেব করে খাবার বিতরণ করবে সে। একজন অক্ষর জ্ঞান সম্পন্ন গোলাম তার মালিকের কাছে নিয়ামত স্বরূপ। ইউজারশিপের বিশ্রামাগার কোথায় নির্ধারণ করেছেন? এখনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। গোলামদের থাকার জন্য নির্ধারিত স্থান রয়েছে, এখানে সিদ্ধান্তের কি দরকার? না, গোলামখানায় নয়, এখানেই রাজমহলের মধ্যে, যা গতরাতে নির্ধারণ করা হয়েছে। ইউজারশিপ, তুমি কি রাজি আছো? শুক্রিয়া জ্ঞাপন করছি, যদি অনুমতি দান করেন আমার শোবার জায়গা রাজমহলের গোলামদের মধ্যে হলে উত্তম হবে। আমি বলবো তুমি কোথায় এবং কাদের সাথে জীবন গড়বে। বুঝতে পেরেছো? জি। বানু, রাজমহলে একজন গোলামের উপস্থিতি নিয়মের বরখেলাপ, এতে করে অন্যান্য গোলামরা ঈর্ষান্বিত হয়ে উঠতে পারে। যখন আমি এবং এই মহলের প্রভু পুতিফার তার প্রতি আকৃষ্ট হয়েছি, তখন আর কারো হক নেই তার প্রতি দৃষ্টি দেয়ার।
চলো